স্বাগত আপনাদের হাল্লাবোলের পর্দায় গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে এক নজরে শিরোনাম। নিবেদন করছেন লাগাও চুমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। অভাবে তাড়নায় ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারেননি মা। ক্ষোভে দুঃখে পেটের জ্বালা আত্মঘাতী 17 বছরের যুবক। চাঞ্চল্যকর ঘটনা মুঙ্গিয়াকামীর রঙ্গিয়া টিলায়। স্ত্রীকে খুন করে পলাতক নেশাখোর স্বামী। রোমহর্ষক ঘটনা রাজধানী মিলন চক্রে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী ধলেশ্বর ও বিশালগড়ে। অল্পেতে রক্ষা দুটো জনবহুল এলাকা। লকডাউন ও তীব্র গোষ্ঠীকন্দল শাসক দলে। বিলোনিয়ার আমজাদ নগরে রক্তাক্ত বিজেপির 3 কর্মী। বর্তমানে উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির কর্মীরা। এখন বিস্তারিত। লকডাউনেও থেমে নেই বিজেপি দলের গোষ্ঠীকন্দল। বিলোনিয়ার আমজাদ নগরে চরম গোষ্ঠীকন্দলে রক্তাক্ত অনেকে। বর্তমানে গুরুতর আহতদের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। লকডাউনের মধ্যে চরম গোষ্ঠীকন্দল দেখা দিচ্ছে শাসক দলের মধ্যে। মূলত নারী ঘটিত ঘটনা ও অর্থ আত্মসাৎ এবং ক্ষমতা দখলের প্রশ্নেই মাথাচাড়া দিয়েছে এই গোষ্ঠীকন্দলের ঘটনা। গত 3 দিন ধরে বিলোনিয়ার আমজাদ নগরে গোষ্ঠীকন্দলের জেরে আক্রান্ত হয়েছেন নিজাম মিয়ার বাবা মনা মিয়া ও মিলন মিয়া। বিজেপির এই কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করেছেন এলাকার উপপ্রধান তপন গুহ ও তার সাগরেদ মাফিয়া রহিম মিয়া, করিম মিয়া, গনি মিয়া, গোবর্ধন গুহ, শাহরুদ্দিন ও মোনাদ মিয়া। সর্বশেষ ঘটনাটি ঘটে শনিবার ভোরবেলায়। দলীয় দুষ্কৃতীরা নিজাম মিয়ার মাথায় আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে উদয়পুরস্থিত জেলা হাসপাতালে। এ প্রসঙ্গে আক্রান্তরা এবং তাদের পরিজনদের অভিযোগ হচ্ছে, ভাই ভাই সবাই সঙ্গে আমি মিলেমিশে থাকতাম চাই, কিন্তু কি উপায়ে কি দোষে আমার যে এত বড় আক্রমণ করছে এটা আমার বলা ভাবল। আমি কিন্তু কখনো বুঝতে পারতেছি না কি কারণে আমার উপরে এই আক্রমণ। কিন্তু এটা আপনার কাছে আমি সবার কাছে আমি একদম মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত আমি হাত জোর করা জোর করতেছি। আমি মুখ্যমন্ত্রীর মহোদয়ের কাছে, বিপ্লব স্যারের কাছে আমি হাত জোর করে করতে আসছি। আমি একজন পৃষ্ঠভূমক, কি কারণে আমার নিরুপায় আমার এইভাবে মারবো, কি দুঃখে আমি কি অন্যায় করছি। আমি বিপ্লব স্যারের কাছে, মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব, আমি তাদের কাছে কজরের কাছে আমি মিনতি করি এই বিচার যাতে সুষ্ঠুভাবে হয়। আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে থাকার পরে তারা দুর্নীতি চালু করছে, বিভিন্ন বিচার তৈরি করতেছে। আমরা গেছি, পরে আমরা না করছি এটির মধ্যে মাথা দিয়ে না। এর পরে নারীর সঙ্গে তো কিছু বোঝানো ছিল, এটার প্রতি আমরা তারপরে দেখছি। এটার কারণে আমরা একটু তারা খেয়ে গেছে। খেয়ে যাওয়ার পরে আমাদের এক রাখায় একজন মারতে করছে। আর 15 দিন আরো 2-3 জন আসলে যাবে, আমার ভাই মা বাপ বাইরে আসলে ছোটো ভাই বড় ভাই সবাই আসছিল। সবার সঙ্গে আমরা একটু দেখছিল। আবার 2 দিন পরে আবার আসবে। আমাদের 8-9 জনের গোবর্ধন, তখন গহুর, রহিম, মোনাবি, শাহরুদ্দিন, করিম, আবার গনি, সবার মধ্যে আমরা একজন মারতে করছি। এদিকে শুধু বিলোনিয়ার আমজাদ নগরে নয়, বিজেপি শীর্ষস্তরেও দাঁড়া বাঁধছে চরম গোষ্ঠীকন্দল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।
অভাবে তাড়নায় লকডাউনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার ঘটনা। মায়ের কাছে খাওয়ার জন্য ভাত না পেয়ে আত্মহত্যার ঘটনায় মুঙ্গিয়াকামীর রঙ্গিয়াটিলায় এলাকা জুড়ে শোকের ছায়া। মায়ের কাছে খাবারের জন্য ভাত চেয়ে না পেয়ে ক্ষোভে দুঃখে আত্মহত্যার পথ বেছে নিল 17 বছরের যুবক লক্ষণ দেববর্মা। চাঞ্চল্যকর এই আত্মহত্যার ঘটনাটি ঘটে তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানাধীন রঙ্গিয়াটিলা গ্রামে। ঘটনা বিবরণে প্রকাশ, লক্ষণ দেববর্মা রেগার কাজ সেরে বাড়িতে এসে মায়ের কাছে ভাত চেয়েছিল খাওয়ার জন্য। এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় লক্ষণের। পরে ক্ষোভে দুঃখে অভাবে তাড়নায় ফাঁসিতে আত্মহত্যা করে প্রয়াত রাজকুমার দেববর্মার ছেলে লক্ষণ দেববর্মা। হ্যাঁ, কালকে রেগা কাজে গেছিলাম, বাড়ি ডায়াসেরা বাট পাইছে না খাওয়ান লেগে। ছোট পোলা তো টুটা বেশি হয়, সহ্য হয় না। তাহলে তার মা ওই জঙ্গলে কাজ করতেছি, লাকড়ি টাকড়ি কাটায়, তাহলে বাড়ির রান্না টান্না নাই। এই ঘটনা লেগে তার মা লগে একটু ঝগড়া হইতেছে আর কি। নাম কি দাদা? হ্যাঁ, ওই লক্ষণ দেববর্মা। কোন জায়গাতে বাড়ি? রঙিতলা। বয়স কত? বয়স হইব 16 হইতে 17। ঘটনাটা কোন সময় হয়েছে? ঘটনা তো রাত্রে কোন সময় হয়েছে আজকে সকালে দেখলাম আর কি। কি অবস্থায় পাইছেন গিয়া? আপনারা কি অবস্থায় দেখছেন তারে? লকডাউনের মধ্যে বাড়ছে আত্মহত্যার ঘটনা। বর্তমান পরিস্থিতিতে পাহাড় জুড়ে চলছে চরম খাদ্যাভাব। কাজকর্ম ও রোজগারহীন হয়ে পড়েছেন গরিব মানুষ। অভাবে তাড়নায় ইতিমধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, হালাবো। লকডাউনে মাস্ক পরা বাধ্যতামূলক। আইন অমান্যকারী বিরুদ্ধে শুরু হলো আর্থিক জরিমানার কাজ। শনিবার রাজধানী শহরে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে এই আইন বলবতের দৃশ্য পরিলক্ষিত হয়। সতর্ক করে দেওয়া হচ্ছে অনেককে। আমরা এখানে স্পেশালি এখন তো আপনারা দেখছেন যে ত্রিপুরাতে করোনা ভাইরাসের অ্যাটাকটা খুব বাড়ছে এবং সংক্রমিত পরিমাণও বাড়ছে। তো অলরেডি আমাদের স্টেটে যে ল প্রযোজ্য হয়েছে এবং যে অর্ডার আছে যে মানুষ মাস্ক পরতে হবে, এবং মাস্ক না পরলে ওই মানুষকে সবাইকে, ধনী গরিব দোকানদার পথচারী সবাইকে নির্বিশেষে ওনাদের ফাইন করতে লাগবে। তো আমরা এখন সকাল থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং সঙ্গে আরক্ষা দপ্তর সবাই মিলে আমরা এখানে মানুষকে যারা মাস্ক পরছে না সবাইকে ফাইন করছি এবং একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করছি। এবং সবাইকে আমাদের তরফ থেকে বিনীত অনুরোধ যে আপনারা এখন ত্রিপুরা রাজ্যে সংক্রমিত পরিমাণ বাড়ছে, ত্রিপুরা আস্তে আস্তে খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আমাদের উচিত আমরা নিজেরা যেন আরও একটু সতর্কভাবে থাকি এবং সবাই দয়া করে মাস্ক পরুন, সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, হাত স্যানিটাইজ করুন এবং কেউ কারোর সঙ্গে যাতে সংক্রমিত হন এরকমভাবে আপনারা মেলামেশা করবেন না। ব্যুরো রিপোর্ট, হালাবো। রাজধানী কোভিড হসপিটাল ভগৎ সিং যুব আবাসে আনা হচ্ছে করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের। রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে চরম উদ্বেগ। আক্রান্তদের সিংহভাগ বিএসএফ জওয়ান। ব্যুরো রিপোর্ট, হালাবো। সাত সকালে রাজধানী ধলেশ্বরে এয়ারটেলের প্রধান কার্যালয়ে জেনারেটর বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এয়ারটেলের টাওয়ারের নিচে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল রাজধানীর জনবহুল এলাকা। আমি জাস্ট বাড়িতে এসেছি, আমার নিজের বাড়ি। আমি সারা রাত জেনারেটর চলছে, তারা এখানে এই মেশিনটা কাজ করতে সারা রাত জেনারেটর চলছে, আমরা তো রাত্রে ঘুমাইতাম পারি না। মেশিনটা ঠিক করতে ঠিক হয়ে যাবো। জাস্ট আমি ঘরে গিয়া জাস্ট প্যান্টটা চাচ্ছি, এমনি একটা বাস মারছে পর আমি দেখলাম ভাও করে এখানে আগুন জ্বলতেছে। তারা কেউ নাই, অফিসের কেউ নাই। আমি গ্যাস সিলিন্ডার নিয়েছি, যতটা বাইরে গেছি অফিসে, তারা কইতেছে আমি যদি আছে করছি যে কিছু হয় না। ফায়ার সার্ভিস ফোন কর, ওইটা ফায়ার সার্ভিস ফোন করছে, ফায়ার সার্ভিস ফোন করে যাই হোক যেমনি তেমনি ফায়ার সার্ভিস খবর করাইছে, আমরা আইসে 1 ঘন্টা শেষ হয়েছে। এটা হচ্ছে এয়ারটেলের হেড অফিস, সারা ত্রিপুরার এয়ারটেলের হেড অফিস হচ্ছে এটা।
এটা একজনের বাড়ি, তারা নিচতলা আমরা ভাড়া নিছে, উপরতলা একটা ওয়াটার আছে, এটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল এই জেনারেটর নিয়ে। দেখলাম যে ইয়াতে কিন্তু যেটা তারা বলতেছে যে আমরা যেটা দেখছি আর কি এটা ওই তারা জেনারেটর আছে, জেনারেটর নাকি আগুন এটা একটা করতেছে কিসের অভিযোগ, এটা কিছু এটা আছে পাওয়ার। ব্যুরো রিপোর্ট, হলাবল। স্ত্রীকে খুন করে গা ঢাকা দিল নেশাখোর স্বামী। চাঞ্চল্যকর বধূ হত্যার ঘটনা রাজধানীর মিলনচক্র এলাকায়। হিরে সরকারের আমলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় বেড়ে চলেছে বধূ নির্যাতন ও শিশু ও নারী ধর্ষণ এবং বধূ হত্যার ঘটনা। শনিবার রাজধানী মিলনচক্রে স্ত্রীকে খুন করে পালিয়ে গেল নেশাখোর স্বামী। অভিযুক্ত স্বামীর নাম গৌতম চক্রবর্তী। বর্তমানে তাদের এক পুত্র সন্তান রয়েছে। ঘটনা বিপণে প্রকাশ, গৌতম চক্রবর্তী প্রায় তার স্ত্রী ও ছেলের উপর অত্যাচার চালাতো টাকার জন্য। শুক্রবার রাতেও এই নিয়ে ভাড়া বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে যায় গৌতম। এরই পরিণতিতে এই হত্যাকাণ্ডের ঘটনা। মৃতার এক নিকট আত্মীয় জানিয়েছেন, আর হাজবেন্ডের নাম গৌতম চক্রবর্তী। তারা এটা তার নিজের বাড়ি, ভাড়া থাকে। কতদিন যাবত বাড়ি ভাড়া থাকে? 3 বছর বসছে। গৌতম চক্রবর্তী জানি কি করে? যে যা পারে তখন তাই করে। অনিমা চক্রবর্তী যা অনিমা চক্রবর্তী তাই না রেলস্টেশন জন্য পাবলিক একটা সাফাই কাজ করে। আপনি কখন জানতে পারছেন এরকম? আমি অক্ষুনি জানছি। বাড়ির ভিতরে কে কে আসলো? ঘরের ভিতরে আমরা কালকে আমি সন্ধ্যার সময় লইয়া গেছি পরে 10টার সময় আমি না করছি, আইস না বোন, যাইস না কিন্তু তাই আয়া করবো ভুলও না করছে, যাইস না, যাইও না মা, যাইও না। এরপরে দিয়ে তাই আইসে আয়ার ছেলে রাত্রে আমি 12টার সময় কথা কইছি, আমারে কইছে রাখো তোমরা ঘুমাও। এরপরে আর ফোন আমি অক্ষণে খবর পাইছি। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটা বডি দেখেছি এখানে, এটা যার নাম অনিমা চক্রবর্তী। আর প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে যে কোনো একটা শার্প কাটিং ওয়েপন দিয়ে ওনাকে মারা হয়েছে। এই ব্যাপারে আমাদের তদন্ত চলছে, এফএসএল টিম এসেছে, ডগ স্কোয়াডও এসেছে, আমরা দেখছি। স্বামী আপাতত অ্যাবসকন্ডিং আছে, উনি রাত্রিবেলায় হয়তো বা এখান থেকে বেরিয়ে গেছেন। আমরা চেষ্টা করছি ওনাদের ট্র্যাক করার জন্য। মিলন চক্রের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, হলাবল। সারা দেশের সাথে রাজ্য 75তম ফ্যাসিবাদ বিরোধী বিজয় দিবস উদযাপন করে সিপিআইএম এবং এসইউসিআই। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে সকল গরিব মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার দাবি তুললেন এসইউসিআই। শনিবার 9 মে সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 75তম ফ্যাসিবাদ বিরোধীর বিজয় দিবস। এ উপলক্ষে এদিন সিপিআই সদর কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সিপিএম নেতা যুধিষ্ঠির দাস। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিনি জানান, বিজয় উৎসবের পালন করুন। প্রথম যে রাশিয়া জার্মান রাইখস্টাগে যে আমাদের ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে পৃথিবীর মধ্যে প্রথম যে পতাকা উত্তোলন করেছিলেন, আজকে তার 65তম আমরা পালন করতে যাচ্ছি এবং পালন করেছি। আপনারা জানেন যে এই ফ্যাসিস্টবাদ প্রথমে জার্মানি মুসোলিনি প্রথম আবিষ্কার করেছিলেন এবং উনি করেছিলেন এবং 1914 থেকে 18 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং এরপরে 1 সেপ্টেম্বর পোল্যান্ড যখন জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে, এর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। তার সমাপ্তি ঘটে 8ই মে 1945। সেই দিনটিকে আমরা যে গ্যাহারিয়ান উৎসবকে রাশিয়াতে পালন করে 1909 মে। সুতরাং সারা ভারতবর্ষেও আমরা 9 মেতেই এই ফ্যাসিবাদের উপরকে যে বিজয় দিবস হিসেবে আমরা পালন করছি। এই যে কমিউনিস্ট পার্টি রাশিয়ান, তারা যে প্রথম যে জার্মানি বাহিনীকে এবং পৃথিবীর অ্যালাইড অ্যাক্সিস ফোর্সকে পরাস্ত করে পৃথিবীতে প্রথম যে সমাজতান্ত্রিক দেশ হিসাবে প্রায় 2 কোটি মানুষ আমাদের যে রক্ত দিয়েছিল, সেই দিনকে আমরা স্মরণ করছি। সুতরাং আমরা আজকে এই দিনে আমরা আজকে এই যে করোনা ভাইরাসের মোকাবিলার দিনেও আমরা জানি এবং একজন যে মুসোলিনির যে প্রখ্যাত যে রিসার্চার যে বেন গেটস, ইনি বলেছিলেন ফ্যাসিবাদ
বারবার আসে এবং এটা কতক্ষণ রাইজ অ্যান্ড ফল অ্যান্ড এগেইন রাইজ। এদিকে এসইউসিআই কমিউনিস্টের রাজ্য দপ্তরে উদযাপিত হয় দিনটি। সাম্রাজ্যবাদ বিরোধী বিজয় দিবসের এই অনুষ্ঠানে অংশ নেন দলের বর্ষিয়ান নেতা অরুণ ভৌমিক। সাক্ষাৎকারে জানান, 1945 সালে ফ্যাসিস্ট জার্মানি, ইতালি এবং স্পেনকে পরাজিত করেছিল এবং রাশিয়া বিজয় দিবস ঘোষণা করেছিল। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই ফ্যাসিস্ট শক্তি হিটলারের নেতৃত্বে সারা ইউরোপের সমস্ত দেশগুলি দখল করার পর 1941 সালে রাশিয়া আক্রমণ করে। প্রায় 5 বছর দীর্ঘ লড়াইয়ের পর 2 কোটি মানুষের রক্তের বিনিময়ে রাশিয়া এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল। যখন যুদ্ধ চলছিল, সারা বিশ্বের মনীষীগণ রোমারোলা, বার্টন রাসেল, বার্নার্ড শ, আইনস্টাইন, আমাদের দেশের রবীন্দ্রনাথ, স্ট্যালিনের দিকে তাকিয়েছিল যে তারাই পারবে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করতে। সত্যিতে তাই পেরেছিল, কিন্তু তার মূল্য দিতে হয়েছিল অনেক। 2 কোটি মানুষের জীবন, 2,50,00,000 মানুষের গৃহহারা, 70,000 গ্রাম ধ্বংস, 20,000 শহর ধ্বংস, 35,000-এর উপরে কলকারখানা ধ্বংস করেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে যায় মা বেডিং হাউসের সমস্ত জিনিসপত্র। ঘটনা বিশালগড় বাজার কালীবাড়ি এলাকায়। গুরুতর অভিযোগ বিশালগড় ফায়ার স্টেশনে। শনিবার সকালে বিশালগড় কালীবাড়ি সংলগ্ন মা বেডিং হাউসে আগুন লাগার ঘটনাটি প্রথমেই নজরে পড়ে দোকানদারের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাশের ফায়ার স্টেশনে, কিন্তু ঘটনাস্থলে সময় মতো আসেনি দমকলের কর্মীরা। এমনকি দমকল কর্মীরা যে ইঞ্জিন আগুন নেভাতে এনেছেন সম্পূর্ণ জলশূন্য ছিল সেই ইঞ্জিনটি। খোদ দোকান মালিকের অভিযোগ হচ্ছে সময় মতো দমকলে গাড়ি না আসায় এবং দমকলে গাড়িতে জল না থাকার জন্যই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলেন তিনি। কেমনে আগুন লাগছে কিতা কইতাম, কারেন্ট শর্টের মনে লাগছে, এটা তো আমি কইতে পারি না। কেমনে আগুন লাগছে, এটা তো কেমনে আগুন লাগছে জানলে তো সবচেয়ে কইলে যেতাম। এমনি আগুন লাগছে। আপনার নজরে বিষয়টা কি হয়েছে? আমি মেইন সুইচ দিয়ে ফ্যাশনে কিছু যাই দিই আগুন। আপনি কি তখন দোকানে ছিলেন? হ্যাঁ, আমি খালি দোকানে আসি, এসে বইয়া তারপর ওই কাপড় টাপড় নিয়ে দিয়ে গলি ফেলে নেন, তা এসে ফ্যাশনে কিছু যাই দিই আগুন। আপনার দোকানের পার্শ্ববর্তী ফায়ার স্টেশনটায় তো সামনে এইভাবে এত কিছু মাল নষ্ট হইল? যখন আমি ফায়ার সার্ভিসের কাছে গেছি তখন আমার আগুন আসলো সমুদ্র কই কিছু। এরপর ফায়ার সার্ভিস যেন আসে যেন জল নাই, ইও নাই, কোনো কিছু নাই, তারারই গাবিলতি আমার ঘর সবটা পুরা গেছে। বিশালগড় ফায়ার স্টেশনে ইঞ্জিন কয়টা? ওখানে একটাই, ওইটা ভালো না। ওইটা আইসিরা আমার যেন তার প্রথম অবস্থা যদি আমার যেন হয়তো তাহলে আমার আগুনে কিচ্ছু হয় না। তারা এসে তারা ফায়ার সার্ভিসে জল নাই, কোনো কিচ্ছু নাই, এইটা করতে 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 আমার পুরো ঘর ধরে আসে। এদিকে শুধু বিশালগড় ফায়ার স্টেশন নয়, হিরের সরকারের শ্রেষ্ঠ ত্রিপুরা বিভিন্ন ফায়ার স্টেশনের দমকলের ইঞ্জিনে জল থাকে না প্রায় সময়। বিলম্বে তৎপর হওয়ার ঘটনাও নেহাত কম নয়। দমকলের কর্মীরা যে কি করেন সেটা বোঝার উপায় নেই আমজনতার। ব্যুরো রিপোর্ট, হালাপুর। বহিরাজ্যে আটকা পড়াতে ঘরে ফেরার সমস্ত খরচ কংগ্রেস দল বহন করবে ঘোষণা সত্ত্বেও হিরের সরকার পদান্নতায় মাথাপিছু 8,000 টাকা ভাড়া দিয়ে ঘরে ফিরল কোটার ছাত্রছাত্রী ও অভিভাবকরা। মাথাপিছু 8,000 টাকা ভাড়া দিয়ে রাজ্যে ফিরলেন কোটা আটকে থাকা 260 জন ছাত্রছাত্রী ও কিছু সংখ্যক অভিভাবক। সকলকে চোরাই বাড়িতে সোয়াব ও থার্মাল টেস্ট করার পর নেগেটিভ রিপোর্ট আসে। তাদেরকে খেরিংঝুরির জওহর নবোদয় বিদ্যালয় ও পানিসাগর স্পোর্টস স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হয়। এখন নিজ খরচায় বাড়িতে গিয়ে 4th দিনে কোয়ারেন্টাইনে থাকবে তারা। কতদিন পর বাড়ি ফিরে যাচ্ছে? আমি তো প্রায় 1.5 বছর পর যাচ্ছি। কোথাতে আমার ছেলেকে নিয়েছিলাম, ওখানে ছেলের সাথেই থাকতে? সে এলএনএ পড়াশোনা করতো। তো এখানে কত তারিখ এলেন আপনারা কোয়ারেন্টাইন সেন্টারে? আমরা তো এলাম 5 তারিখে এখানে কোটা থেকে। চোরাইবাড়িতে প্রথমে আমাদের স্ন্যাপ টেস্ট হয়েছে সমস্ত ধরনের, তারপর আমাদের এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে 6 তারিখ।
সম্ভবত টেস্ট রিপোর্ট আপনাদের কাছে গতকালকেই তারা পেশ করেছে। রিলিজ অর্ডারও দিয়ে দিয়েছেন এবং এখানে বলেছেন যে সবাই নেগেটিভ আছে, এজন্য ঘরে ফিরে যাচ্ছেন না? মনেও ফুর্তি হচ্ছে, কারণ ত্রিপুরাবাসী আমাদের জন্য আতঙ্কিত হোক এটা আমরা চাই না। আমরা তখনও বলেছিলাম যে যদি আমাদের জন্য ত্রিপুরাবাসী আতঙ্কিত হয় তাহলে আমরা কোটাতেই থেকে যাব, কিন্তু যখন দেখলাম আমাদের মধ্যে কারো কোনো ধরনের অসুস্থতা নেই তখনই আমরা কিন্তু মুভমেন্ট করেছি। এখন যে বাড়ি ফিরে যাচ্ছেন আপনাদের কি এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছে ওখানে গিয়ে কোনো কোয়ারেন্টাইনে থাকার জন্য? এমনিতে পেপারটাতে যেটা অর্ডারটা আছে সেখানে বলা হয়েছে 14 দিন আমরা বাড়িতে থাকব। এখানে বলছে যে আননেসেসারি আমরা যেন বাড়ি থেকে না বেরোই। তার মানে খুব রেস্ট্রিকশনও নেই, আবার রেস্ট্রিকশন আছে, দুটোর মধ্যেই আমরা। পাশাপাশি একটা জিনিস জানতে চাইবো, কুটা থেকে যে এই যে আপনারা পানিসাগরে এলেন, এই যে ব্যয়বার আপনারা নিজেদের উদ্যোগে এসেছেন নাকি সরকারি পক্ষ থেকে কোনো অনুদান দেওয়া হয়েছে? পুরোপুরি ভাবে আমরা নিজেদের উদ্যোগে এসেছি। কত করে দিয়েছেন আপনারা পার হেড? আমরা গাড়ি ভাড়া দিয়েছি 8,000 টাকা করে। আর এখন যে এখান থেকে যাচ্ছেন করে কিভাবে যাচ্ছেন? এটাও আমরা সম্পূর্ণ নিজেদের খরচেই যাচ্ছি। আর রাস্তাঘাটে খাওয়ানোর ব্যাপারগুলো কারা দেখতো? এই ব্যাপারে আমরা এলএনের কাছে কৃতজ্ঞ যে ওরা আমাদের বিভিন্ন জায়গাতে খাওয়ার ব্যবস্থা করেছে। রিপোর্ট হালাবর। লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্বল্প রোজগারের মানুষজন। সংসার প্রায় অচল হয়ে পড়েছে তাদের। অনাহারে অর্থহারে দিন কাটলেও ভবিষ্যৎ দুশ্চিন্তা গ্রাস করেছে তাদের মন ও স্বাভাবিক জীবনযাত্রাকে। করোনা ভাইরাসের করাল গ্রাসে বিপন্ন পাহাড়ের নিম্ন আয়ের সকল মানুষ। রুটি রুজিহীন হয়ে পড়েছেন সকল স্তরে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর সহ ক্ষুদ্র আয়ের ব্যবসায়ীরা। বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছেন তারা। ত্রাণ জুটেনি অনেকের ভাগ্যে, আর যাদের ভাগ্যে নামমাত্র ত্রাণ জুটেছে সেই ত্রাণ সিন্ধুতে বিন্দুর সমান। অসহায় বিপন্ন এইসব স্বল্প আয়ের মানুষরা জানিয়েছেন তাদের দুরবস্থার কথা। চলতে অনেক কষ্ট, আমার মা আছে, বাবা আছে। আপনার সংসার কিভাবে প্রতিপালন করছেন? আমরা বাড়িতেও দৌড়েছি। আপনাদের টিফিনের দোকান আছে, যেমন 60-70 টাকা টিফিন দোকান এখনো খোলা হইতেছে না লকডাউনের লেগে। সরকারি কোনো সাহায্য পেয়েছেন আপনারা? না, তো অবস্থা বেশি ভালো না, সবাই তো এটার উপর নির্ভরশীল, ফ্যামিলি চলে এটা চালাইয়া। এখন ব্যাপারটা হয়েছে টমটমও চালাইতেছে, বড় কষ্টে আছে। চলে না, কিটা করুন তো আসি খুব অভাবে। ওই বইয়া তো দোকানে আই, এই 2-4 কাপ চা যদি বেশি, এই বাজারে আইলেও তো একটু চা খাওয়া। আপনার কি ব্যবসা ছিল আগে? হোটেলে আছে। হোটেল থেকে লকডাউনের কারণে এখন চা দোকান ছিল, এখন কি অবস্থা আছে? এখন স্টুডিও নাই, এখন পান দোকান আছে, পান দোকানও মোটামুটি মশলাও জর্দা মানে জাতীয় সব খাসি দোকানও দেখা বন্ধ। এরপর না হয়তো লকডাউনে চা দোকান দিচ্ছি, মানুষও বাজারে আসে আয় না, হ্যাঁ কম আয়ে এক মাদান চা দোকানদারি করি, তেলের পয়সাও একটু কষ্ট হয়ে যায়। আমাদের শ্রমিক ভাইয়েরা অনেক অভাব অনটন আছে, তারা ঠিক মতন কাজকর্মে, যদিও সরকার এটা ছাড় দিচ্ছে আমরা গত 20 তারিখ থেকে, কিন্তু কাজের সিমেন্ট পাওয়া যেতে হবে না, প্লাস সরঞ্জামের অভাবে আমরা কাজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হইতে আছি। এখন তো লকডাউন অবস্থায় কাম কাজ নাই, এবারে যাও রিস্কেলে বাড়ছে, এবার ঠিক মতন ঠিক পাই না, ইনকামও করতে না, ঠিক মতন খরচপাতিও নিতে পারি না, এই অবস্থাতে আছি। সংসার কিভাবে চলছে আপনাদের? এই টুকটাক এই জিডি পাই, যদি কোনো রকমের জীবন সরকারি কিছু সাহায্য পেয়েছেন? এমনি টুকটাক এমনি সেই ক্লাব মধ্যে কিছু সাহায্য। ব্যুরো রিপোর্ট হালাবর। লকডাউনের সুযোগে বড়মুড়া ও আঠামুড়া জঙ্গলে মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে বনদস্যুরা। গভীর মুখে আচ্ছন্ন বনকর্মীরা। লকডাউনের ফলে গাড়ি চলাচলের সংখ্যা কমে গেছে জাতীয় সড়কে। এরই সুযোগে বড়মুড়া ও আঠামুড়ার মূল্যবান শাল, সেগুন, গামাই ও জামল গাছ সাবার করে দিচ্ছেন বনদস্যুরা। দিনে চেয়ে রাতের বেলায় বেশি সক্রিয় পাচারকারীরা। মুখে রয়েছেন রণরক্ষী বাহিনীর কর্মীরা। এদিকে আঠামুড়ায় জাতীয় সড়কের উপর পড়ে রয়েছে বনদস্যুদের কাঁটা গাছ। এ সম্পর্কে মুঙ্গিয়াকামী ব্লকের চেয়ারম্যান জানিয়েছেন বন ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাত্রে 37 মাইলে মুঙ্গিয়াকামী
এই রাস্তার কিনারে সেগুনের ঘাস বনদস্যুরা রাত্রে কেটে ফেলেছে। সারা আমার 18 মোড়া রেঞ্জ জঙ্গলের যত ঘাস ছিল উজাড় হয়ে গেছে। তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি বন দপ্তরকে, ইমিডিয়েটলি বনদস্যুদের যে তাদের ধরে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক, তাই আমি আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, হালাবল। তদারকির অভাবে ভেঙে পড়েছে রাজ্যের রেশনিং ব্যবস্থা। দীর্ঘস্থায়ী হচ্ছে বিভিন্ন মানুষের দুরবস্থা। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের ভাষণ নির্ভর ভূমিকার প্রতিবাদ জানাতে গিয়ে এসব কথা তুলে ধরেন প্রদেশ কংগ্রেস নেতা সুবল ভৌমিক। সেই সাথে তিনি রাজ্য সরকারের নিকট দাবি রাখেন অতি সত্বর কমপক্ষে 6 মাসের রেশন ফ্রি ও আর্থিক সাহায্য করা হোক সকল গরিব পরিবারকে। প্রতিনিয়তই দেখছি রাজ্য সরকার ঘোষণা দিচ্ছে 1000 টাকা করে দিচ্ছি, কখনো বলছে আমরা রেশন দিচ্ছি। এটা আমরা রেশন না পেলেও ভাষণ শুনছি প্রতিদিন, কিন্তু এইভাবে ক্ষয়রাতি দিয়ে তো সমস্যার সমাধান হবে না। করোনা যে সমস্যা, এটা আরো কিছুদিন স্থায়ী হবে, অন্তত ন্যূনতম 6 মাস আমাদের রাজ্যের যারা গরিব অংশের মানুষ তাদের জন্য রেশন ওই মানুষের কাছে পৌঁছলো কি পৌঁছলো না, এই দায়িত্ব কে নেবে? অন্তত আগামী 6 মাসে প্রত্যেকটা গরিব মানুষ, তাদের প্রত্যেকের জনধন যোজনা আছে, অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসে ন্যূনতম 6000 টাকা করে প্রতি মাসে অন্তত আগামী 6 মাসের জন্য এটা এক্ষুনি ব্যবস্থা নেওয়া দরকার। কারণ সমস্যা এলে সমাধান হবে, এটা ধরে রাখা ঠিক হবে না। এই মুহূর্তে রেশনিং ব্যবস্থাও ভেঙে পড়ছে, গরিব মানুষ অসহায় অবস্থায় আছে। তাই আমার মনে হয় আর দেরি না করে এক্ষুনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে ব্যবস্থা নিয়ে যে প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের অ্যাকাউন্টে প্রতি মাসে 6000 টাকা করে আগামী 6 মাস পর্যন্ত ওরা পাবে, ওরা নিশ্চিত হয়ে গেল। এবং রাজ্যের গরিব যারা দরিদ্র সীমার নিচে মানুষ, অসহায় মানুষ, তারা সেখানে আপাতত তারা একটা অন্তত ব্যবস্থা হলো, তারা বেঁচে থাকার জন্য একটা ব্যবস্থা হলো। ব্যুরো রিপোর্ট, হালাবল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পল্টন সরকার নামে এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে তিলাম্বুরার হাওয়াই বাড়িতে। কৃষিকাজ করার জন্য ফসলের খেতে গিয়ে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে থাকা বাস সরাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে। এলাকা জুড়ে শোকের ছায়া। খেতে কাজ করার সময়, খেতে সার দেওয়ার সময় টাওয়ার আছে না, খেতের মধ্যে যে টাওয়ার, নাম কি তার? এর নাম পল্টন সরকার। বাড়ি কোথায়? কয়টার সময় হয়েছে ঘটনা? ঘটনাটা 1.5-2 ঘন্টা হয়েছে। এটা কি ডুমপুরের লাইন ছিল নাকি? এটা কি ডুমপুরের লাইন ছিল নাকি? ডুমপুরের লাইন, ব্যুরো রিপোর্ট, হালাবল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে মাস্ক বিতরণ করে যাচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেই সাথে সকলকে সচেতন করে যাচ্ছেন সবসময় মাস্ক ব্যবহার করার জন্য। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। শনিবার রাজধানী গোলবাজারে প্রচুর সংখ্যক মাস্ক বিতরণ করেন তিনি। দূরত্ব বজায় রেখে যেভাবে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বজায় রাখা, ফেস কভার ব্যবহার করা, নিজের হাইজেনিক থাকা, সাফ সুতরা থাকা, বিনা প্রয়োজনে ঘর থেকে না বেরোনো, ঘরে বসে কাজ বেশিভাবে করা, কীভাবে করা যায় সেগুলোর উপর নজর দেওয়া। আর এটা একদিনের বিষয় না, অনেক লম্বা চলবে। সেই বিষয়ে আমরা সবাই প্রিকশন নিজেদের মতো করেও নেওয়া। আর এতদিন সাধারণ মানুষ সহযোগিতা করেছে বলে, শাসন আর প্রশাসনকে সহযোগিতা করেছে বলে এটা সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা সহযোগিতা করব। যতদিন পর্যন্ত ওষুধ আবিষ্কার না হবে ততদিন পর্যন্ত এভাবে আমাদেরকে সাস্টেন করতে হবে। ব্যুরো রিপোর্ট, হালাবল। শেষে আরো একবার শিরোনাম।
চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর খাবে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ অপবিতারণায় ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারেননি মা, ক্ষোভে দুঃখে পেটের জ্বালা আত্মঘাতী 17 বছরের যুবক। চাঞ্চল্যকর ঘটনা মুঙ্গিয়া কাবির রঙ্গিয়া টিলায়। স্ত্রীকে খুন করে পলাতক নেশাখোর স্বামী, রোমহর্ষক ঘটনা রাজধানী মিলন চক্রে। বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী ধলেশ্বর ও বিশালগড়ে অল্পেতে রক্ষা দুটো জনবহুল এলাকা। লকডাউন ও তীব্র গোষ্ঠীকন্দল শাসক দলে বিলোনিয়া রামচাঁদনগরে রক্তাক্ত বিজেপির 3 কর্মী, বর্তমানে উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির কর্মীরা। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হেলা বল।